আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পল। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর জানাবো। দর্শক, আপনারা দেখছেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের কি পরিস্থিতি আপনারা দেখছেন। প্রায় 4% মতো কমেছে ডিএসসির প্রধান সূচক, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি 208 পয়েন্ট কমেছে ডিএসসির প্রধান সূচকটি। এবং ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং এর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের পাল্টা হামলার জেরে বৈশ্বিক শেয়ার বাজারের অস্থিরতা যেমন দেখা দিয়েছে, এবং তারই প্রভাব কিন্তু আমাদের শেয়ার বাজারেও পড়েছে, এবং একই সাথে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সহ সব জায়গায় শেয়ার বাজারের প্রভাব পড়েছে, এবং সেই প্রভাবটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকার শেয়ার বাজারেও পড়েছে। এবং তারই ফলশ্রুতিতে প্রায় 4% মতো কমেছে ডিএসসির প্রধান সূচক, যা 208 পয়েন্টের মতো হবে। এবং আজকে যদি আমি একটু বলি যে সবগুলো সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে, এবং অনেকগুলো সেক্টর রয়েছে যারা শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর আজকে হারিয়েছে। আমি যদি সেই সেক্টরগুলো একটু নাম উল্লেখ করি, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফুড সেক্টর, টেলিকম সেক্টর, আইটি সেক্টর, সার্ভিস সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, ট্রাভেল সেক্টর, সিরামিক সেক্টর, সিমেন্ট সেক্টর, টেনারি সেক্টর এবং জুট সেক্টর, এই সেক্টরগুলোতে কিন্তু শতভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। এবং আমরা যদি একটু ইন্ডেক্সগুলোর অবস্থান দেখে নিই, আমরা দিন শেষে ইন্ডেক্সের কি অবস্থান রয়েছে সেটা আমি কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে ডিএসসির প্রধান সূচক হারিয়েছে 208 পয়েন্টের মতো, 5325 পয়েন্ট এই সূচকের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটা আপনারা দেখছেন যে 345টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে, সেখানে দর বাড়ার সংখ্যা মাত্র 36টি, এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা দেখা যাচ্ছে মাত্র 10টি। এবং দিন শেষে যদি আমরা টার্নওভারের কথা একটু উল্লেখ করি, আপনারা দেখছেন যে 885 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যে শেয়ার বাজারের যে অবস্থা সেটা অবশ্যই জানেন, এবং বেশিরভাগ সেক্টরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডের সবগুলো কোম্পানিরই দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, এবং প্রধান সূচকটি কমেছে কিন্তু 3.77%, প্রায় 4%-এর মতো। এটা আসলে কিসের প্রভাব? এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধটার জন্য এটা দায়ী? আপনি নিজেই কিন্তু শুরুতে এটা বলেছেন অনেকটা, যে আমাদের দেশে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সঙ্গে কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক এবং নানাবিধ সম্পর্ক কিন্তু অত্যন্ত ঘনিষ্ঠ। মানে বিশ্বের অন্যান্য অঞ্চলে যদি কোনো ধরনের ঘটনা ঘটে, যুদ্ধ বা অন্য ধরনের কিছু, সেক্ষেত্রে যতটা প্রভাব না পড়ে, মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রভাবটা অনেক বেশি পড়ে। তো এমনিতেই কিন্তু আমাদের অর্থনীতি দীর্ঘদিন ধরে একটা নাজুক অবস্থার মধ্যে আছে। আমরা যদি দেখি যে 2018 সালের পর থেকেই আমাদের অর্থনীতি কিন্তু সার্বিকভাবে একটা নিম্নমুখী প্রবণতা বিরাজ করছিল, অনেকটা মন্দা নানান দিক থেকে দেখেছি আমরা। আমাদের রিজার্ভ থেকে শুরু করে রপ্তানির ক্ষেত্রে একটা বড় নেতিবাচক প্রবণতা, আমদানির ক্ষেত্রে অনেকটাই কমে যাওয়া, বিভিন্ন কারণে আমাদের কিন্তু এই গত 4টা বছর বা 5টা বছর আমাদের অর্থনীতি খুব একটা ভালো যাচ্ছিল না। তারপরে আমাদের এখানে একটা আন্দোলন, একটা সরকারের পতন, তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা অর্থনীতিটাকে একটা মানে ঠেকা দেওয়ার চেষ্টা করেছে, মাঝখানে যে পতনের জায়গাটা থেকে তাদের চেষ্টা করেছে। কিন্তু মানুষের মধ্যে যে একটা আশাবাদের জায়গা বা অর্থনীতিতে যে একটা মানে যে ধরনের একটা গতি আসলে সামগ্রিকভাবে শেয়ার বাজার বলেন, ব্যাংক বলেন, উৎপাদনমুখী খাত বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই গতিটা কিন্তু আসে নাই। না আসার কারণে মানুষের মধ্যে একটা আস্থাহীনতা, হতাশা বিরাজ করছে, এবং বিশেষ করে বিনিয়োগ করার মতো সঞ্চিত অর্থ কিন্তু মানুষের হাতে খুব একটা ছিল না। তার মধ্যেও আমাদের একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটা সরকার গঠন করায় আমাদের এখানে সবকিছুতে একটা আশাবাদের জায়গা কিন্তু তৈরি হয়েছিল, এবং সেই আশাবাদের জায়গাটা রিফ্লেকশন কিন্তু আমরা পুঁজিবাজারেও গত 1 সপ্তাহ বা 15 দিনে আমরা কিছুটা হলেও দেখেছি। যে নতুন সরকার যদিও সার্বিকভাবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা থেকে শুরু করে জাতীয় অর্থনীতির অবস্থা কিন্তু খুব বেশি যে পরিবর্তন হয়েছে এর মধ্যে তা না, তবে মানুষ আশা করছিল যে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে অর্থনীতি যাবে। সেটার কারণে বিনিয়োগকারী, যারা নিয়মিত বিনিয়োগকারী বা যাদের কাছে কিছু সঞ্চিত অর্থ আছে, তারা অনেকে হয়তো শেয়ার বাজারের দিকে মনোযোগ দেওয়া শুরু করছিলেন। সেটা রিফ্লেকশনটা বাজারের সূচকে বা বাজারের শেয়ারের দামে পড়ছিল। ঠিক এই মুহূর্তে এই ইরানের উপর যে মার্কিন এবং ইসরায়েলি হামলা, এবং তার প্রেক্ষিতে ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশে 15টি দেশে তারা যে মানে হামলা চালাচ্ছে,
সেটার কারণে আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। কারণ এই মধ্যপ্রাচ্যের সাথে আমাদের কিন্তু একটা বড় ধরনের বাণিজ্য অর্থনৈতিক রয়েছে। সম্পর্ক, বিশেষ করে জ্বালানির একটা বিরাট উৎস, আমাদের প্রধান উৎস হচ্ছে এই মধ্যপ্রাচ্য। এবং এই আমরা উৎপাদনমুখী খাত বলেন, কৃষি বলেন, সমস্ত ক্ষেত্রতে জ্বালানির উপর নির্ভরশীল। ফলে এই জ্বালানি সরবরাহের বা জ্বালানির মূল্য বৃদ্ধির যে একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে বা একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেটার প্রভাবটা আমাদের অর্থনীতিতেও পড়া শুরু করেছে ইতিমধ্যেই। এবং সেটার প্রভাবটা আমরা আজকে কিন্তু মানে গতকাল এবং আজকে আমরা পুঁজিবাজারের সূচকেও তার প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি। জি, আমি আপনার প্রসঙ্গটা টেনে একটু বলছি যে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে নির্বাচন পরবর্তী সময়ে আসলে মানুষের আস্থা ফিরেছিল এই বাজারের প্রতি, সেটার প্রতিফলন আমরা কিছুদিন কিন্তু দেখেছি। টার্নওভার বেড়েছে এবং ইন্ডেক্সও বেশ খানিকটাই কিন্তু বেড়েছে। কিন্তু এই যে যুদ্ধ পরবর্তী সময়, যে যুদ্ধের সময় এখন আসলে কোন দিকে যাচ্ছে? মানে এটা আসলে নির্ভর করছে যে যুদ্ধটা আসলে কতদিন দীর্ঘায়িত হবে। যুদ্ধটা যেভাবে শুরু হয়েছে, ইরানের উপর যে সর্বাত্মক হামলা মার্কিন এবং ইসরায়েলি বাহিনী তারা শুরু করেছে, তার পাল্টা জবাব ইরান দিচ্ছে, সেটা আমরা আগে বলেছি বা দেখতে পাচ্ছি। এবং গত 4 দিন ধরে কিন্তু টানা, এটা কিন্তু কোনো লক্ষণ নাই যে খুব মানে 2-1 দিনের মধ্যে যে এটা থেমে যাবে। তবে এটা আসলে কতদিন দীর্ঘায়িত হবে, আমরা কিন্তু দেখেছি যে রাশিয়া যখন ইউক্রেনের উপর আক্রমণ করে, সেই সময় বলা হচ্ছিল যে ইমিডিয়েট এটা যুদ্ধটা খুব অতি সহজেই রাশিয়া ইউক্রেন দখল করে নিবে এবং যুদ্ধটা কিন্তু শেষ হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই যুদ্ধটা কিন্তু বছরের পর বছর ধরে স্থায়ী চলে আসে। ছিল। জি। মধ্যপ্রাচ্যের যে বিষয়টা, এখানে ইরান একটা অনেকদিন ধরেই কিন্তু এই পরিস্থিতিটা বিরাজ করছিল যে ইরানের উপর ইসরায়েল এবং মার্কিন হামলা যে কোনো মুহূর্তে হতে পারে। এবং এই যুদ্ধের সাথে জড়িয়ে গেছে সৌদি আরব, কাতার, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই আশপাশের যতগুলো দেশ আছে। ফলে সার্বিকভাবে কিন্তু এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ কিন্তু এখানে সমানভাবে এফেক্টেড হবে। তাদের জ্বালানি সম্পদ, একই সঙ্গে ইরান কিন্তু এই যে হরমুজ প্রণালী যে বন্ধ করে দিয়েছে, সেটার কারণে জ্বালানি সহ গ্যাসের সরবরাহ, জি, অনেক আমরা ধরনের জরুরি যে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ কিন্তু ব্যাহত হবে। তো এটা যদি ব্যাহত হয়, তাহলে হলো যে কোনো আমাদের দেশেরও উৎপাদনশীল খাতে জ্বালানির সংকটটা দেখা দিতে পারে, আমাদের কৃষিতে জ্বালানি সংকট দেখা দিতে পারে। প্রত্যেকটা খাতে কিন্তু এটার প্রভাব পড়বে। ফলে পুঁজিবাজারের এই পরিস্থিতিটা আসলে কতদিন নাগাদ এই যুদ্ধের প্রভাবটা থাকবে, সেটা আসলে নির্ভর করছে যুদ্ধটা কতদিন আসলে দীর্ঘায়িত হবে। জি, আমরা একটু ঢাকার শেয়ার বাজার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে বিএসসিসির নতুন চেয়ারম্যান, আগের চেয়ারম্যান নিয়ে অনেক কিন্তু আলোচনা সমালোচনা অনেক কিছুই ছিল, কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগের একটা আলোচনা চলছে। তো নতুন যে চেয়ারম্যান আসবে তার জন্যই পুঁজিবাজারে আসলে বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। তো কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে তার জন্য? আমরা যেটা আসলে অনেকদিন ধরে বলে আসছি, প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে চেয়ারম্যান বলেন বা আমাদের রেগুলেটরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুঁজিবাজারের উপর মানুষের যে আস্থা, সেই আস্থাটা ফিরিয়ে আনা। আস্থাটা দুইটা দিক আছে আস্থা ফেরানোর বা আস্থা না থাকার। প্রথম কারণ হচ্ছে যে পুঁজিবাজারে 2010 সালে 16 বছর হয়ে গেল আর কি, যে লুটপাট হয়েছে পুঁজিবাজারে, কৃত্রিম একটা আপ দেখিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছে এবং মানুষ কিন্তু ব্যাপকভাবে পুঁজিবাজারের দিকে আকৃষ্ট হয়েছিল। এবং আমরা যদি দেখি যে 1996 সালে একবার এই পুঁজিবাজারে মানুষ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তারপরেও এই 2010 সালে এসে মানুষ যখন একটা সম্ভাবনা দেখেছিল বা একটা কৃত্রিম সম্ভাবনা তাদেরকে দেখানো হলো, মানুষ কিন্তু আবার এই বাজারের দিকে ছুটে আসছিল। তার অর্থ হচ্ছে যে মানুষকে যদি ইতিবাচক একটা আশাবাদের জায়গা দেখানো যায়, এই পুঁজিবাজারের উপর কিন্তু মানুষের আস্থা ফিরিয়ে আনা এখনো কিন্তু সম্ভব। তো 2010 সালে যে ঘটনাটি ঘটলো, এরপরে যারা এই অর্থগুলো লুটপাট করলো, মানুষ যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো, সেই ক্ষতি কিন্তু মানুষ কোনোভাবেই পুষিয়ে উঠতে পারে নাই। মানে পুঁজিবাজার থেকেই পুষিয়ে উঠবে তা কিন্তু না। মানুষ অন্যান্য তার যে মানে দৈনন্দিন কাজ দিয়ে, তার চাকরি বলেন, ব্যবসা বাণিজ্য বলেন বা পারিবারিক আয়, কৃষি থেকে যেখান থেকে হোক না কেন, মানুষ যদি তার সেই মানে ক্ষতিটা, পুঁজিবাজারের যে ক্ষতিটা হয়েছে সেটা যদি পুষিয়ে উঠতে পারতো, যেটা তাহলে হয়তো তার সেই ক্ষতটা হয়তো অনেকটা সে মানে কিন্তু প্রশমন এই হতো। কিন্তু পরিস্থিতিতে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এখন যে আমি পরিস্থিতি একটু বলছি, আসলে মানে রয়েছে? এই যে দীর্ঘদিন যে অর্থনীতির প্রত্যেকটা খাতে যে মানুষ মানে একটা হতাশাজনক অবস্থা, সেটা রিফ্লেকশন পুঁজিবাজারে কিন্তু দীর্ঘমেয়াদী এই সংকটের একটা কারণ। সুতরাং মানুষকে এখন যদি আস্থা ফিরিয়ে আনতে হয়, তাহলে আশা দেখাতে হবে যে আগামী দিনে এইখানে
রুলস এবং রেগুলেশনের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে এই পুঁজিবাজারটা চলবে। কেউ যদি কোনো রকমের মানে নেতিবাচক প্রবণতার সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে কঠোর অ্যাকশন হবে। এখানে দলীয় প্রভাব বা রাজনৈতিক প্রভাব, ব্যক্তির প্রভাব, গোষ্ঠীতন্ত্র, আমরা যেটা সিন্ডিকেট বলি, এই সিন্ডিকেট এখানে মানুষের অর্থ লুটপাট আর করতে পারবে না। সেই ধরনের একটা রুলস রেগুলেশনের পাশাপাশি মানে কথাবার্তার মধ্য দিয়ে মানুষের মধ্যে সেই আস্থার জায়গাটা বা সেই সাহসের জায়গাটা তৈরি করতে হবে। এটা হচ্ছে একটা দিক। সুতরাং এছাড়া রেগুলেটরকে পলিসিগত কি প্রথম কি যেটা করতে সিদ্ধান্ত হবে, নেওয়া উচিত বলে মনে করছেন আপনি? রেগুলেটরকে প্রথম যে কাজটা করতে হবে যে এই যারা এই সমস্ত ইসের সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থাগুলো নিয়ে ফেলা, এবং ওই ধরনের লোকেরা যাতে পুঁজিবাজারে আবার ফিরে আসতে না পারে সেটার জন্য মানুষকে মানে এক ধরনের আস্থার জায়গা তৈরি করা, যে না আমার অর্থটা এখানে বিনিয়োগ করলে সেই ধরনের পরিস্থিতি আর হবে না। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে সার্বিকভাবে দেশের ম্যাক্রো ইকোনমি যদি আসলে দুর্বল থাকে বা ভঙ্গুর অবস্থা থাকে, তাহলে আসলে মানে পুঁজিবাজারের একক রেগুলেটরের পক্ষে এই আস্থার জায়গা ফিরিয়ে আনাটা কঠিন। সুতরাং সরকার সহ সার্বিকভাবে যারা হলো এখানকার নীতি নির্ধারক তাদেরকে সার্বিক অর্থনীতি যে এগিয়ে যাবে, বাংলাদেশের মানে প্রবৃদ্ধির হারটা বাড়বে, এখানে উৎপাদনশীল খাতে বিনিয়োগটা বাড়বে, সেই আশার জায়গাটা দেখাতে হবে। সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর থেকে যে ঋণের যে সংকটগুলো আছে সেগুলো দূর করা, এখানে ব্যাংক ঋণের যে সুদের হার, উচ্চ একটা সুদের হার, কিন্তু সেই সুদের হারটা কমে। অন্তর্বর্তীকালীন সময়ে কিন্তু বেশ কিছু সংস্কারমূলক উদ্যোগও নেওয়া হয়েছিল এই পুঁজিবাজারের আসলে জন্য। অন্তর্বর্তীকালীন সরকার একটা সাময়িক সরকার, তাদের আসলে ওই ধরনের সরকারের উপর মানুষ মানে আস্থা রেখে মানুষ কিন্তু বিনিয়োগ করে না, বিনিয়োগের সিদ্ধান্ত দেয় না। দীর্ঘমেয়াদে নির্বাচিত সরকার এবং একটা গণতান্ত্রিক আবহ যদি দেশে থাকে, মানুষের আস্থার জায়গাটা, সাহসের জায়গাটা কিন্তু অনেক বেশি থাকে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার কর্মসূচি নিলেও আমরা কিন্তু সার্বিকভাবে সেগুলোর প্রয়োগ বা বাজারে কিন্তু তার কোনো রিফ্লেকশন দেখতে পায় না, কারণ মানুষ সেই অল্প সময়ের জন্য সে আস্থাটা ধরে রাখতে পারে না। নির্বাচনের পর আসলে নতুন সরকার কি ধরনের সিদ্ধান্ত নেবে অর্থনৈতিক সংস্কারে, বা তারা অর্থনীতিটাকে কোন দিকে নিয়ে যেতে চায় সেটার দিকে কিন্তু মানুষ তাকিয়েছিল। জি, এবং আপনাকে অনেক পরবর্তীতে ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি দর্শক, এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক রাজু আহমেদের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।